হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। বাকি সবাই কি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি হইতেছি মাসুদ আহমেদ, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ অ্যাডভেঞ্চার। তো আজকে মেইনলি আমাদের ট্রেনিং সেশনটা হবে মালয়েশিয়া স্টাডির বিষয়টা নিয়ে, যে আপনারা স্টুডেন্টদের সাথে কিভাবে কথা বলবেন, কিভাবে তাদেরকে বুঝাবেন। এটা তো একবারে হয় না। শুরুতে হচ্ছে একটু প্র্যাকটিস করতে হয়, জানতে হয়, ইনফরমেশন গুলো শুনতে হয়। দেন আপনার স্টুডেন্টের সাথে কথা বলবেন। তারপরে তাদেরকে কনভিন্স করবেন যে তারা যাবে কি কারণে, কিভাবে কি করবে। সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা হবে। এখানে আমাদের এক্সপার্ট কনসালটেন্ট আছেন ফাতিন আপু, তারপরে আবরার হোসেন ভাইয়া। তো ওনারা আগের থেকে কাজ করে আসতেছে, ওনাদের এক্সপিরিয়েন্স গুলাও শেয়ার করবে। তো আমরা মানে মালয়েশিয়াতে কেন যাব, স্টুডেন্টরা কেন যাবে, টিউশন ফি কেমন হবে, স্কলারশিপ কিভাবে পাওয়া যাবে, কতখানি স্কলারশিপ পাওয়া যাবে, ট্রান্সফার করতে চাইলে মালয়েশিয়া থেকে কিভাবে হবে, সবগুলাই সুন্দরভাবে বুঝাই দিবে দুইজন মিলে। তো আলভি ভাই, আপনি যদি শুরু করতেন।
আচ্ছা আলভি, তোমাকে আমি একটু ইন্টারাপ্ট করছি এখানে। এই জিনিসটা না আমরা হচ্ছে যে ওদের একটা ডেমো দেখাইলে মনে হয় ওরা ভালোভাবে বুঝতে পারবে আই থিঙ্ক। যে ধরো তুমি আমাকে কাউন্সিলিং করলা বা আমি তোমাকে কাউন্সিলিং করে ওদের একটা ডেমো দেখাইলাম, তার ফলে হবে কি ওরা ভালো মতো বুঝতে পারবে যে একটা স্টুডেন্ট কি কি কোশ্চেন করতে পারবে, বা অ্যাজ আ কাউন্সিলর আমরা স্টুডেন্টদের কিভাবে গাইড করি এটা ওরা বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা তাহলে হচ্ছে যে আহ তোমার কি মানে প্রসেসিং বলা তোমার যদি ফুল শেষ করো আগে, দেন আমরা হচ্ছে যে পুরা আবার বলবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অ্যাজ লাইক তুমি স্টুডেন্ট হও, আমি হচ্ছে যে তোমাকে কাউন্সিলিং করি, ওকে। আচ্ছা, সবাইকে একটা কথা আমার বলার ছিল। সবাই প্লিজ হচ্ছে যে একটু পেন আর একটা খাতা নিয়ে বসবেন প্লিজ। যাতে করে হচ্ছে যে একটু নোট ডাউন করতে পারেন। কারণ আপনাদের হচ্ছে যে অনেক কোয়েশ্চেন থাকতে পারে, কোয়ারিজ থাকতে পারে যে যেকোনো কিছু না বুঝতে পারেন। সো যাতে করে আপনারা কোয়েশ্চেন পরবর্তীতে করতে পারেন। এটার জন্য একটু নোট ডাউন করে নিলে আপনাদের জন্য ইজি হবে। আচ্ছা আলভি, তাহলে স্টার্ট করো। ওকে আলভি, স্টার্ট করো। তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে মালয়েশিয়া যেতে চাচ্ছ, এটা নিয়ে স্টার্ট করো। আচ্ছা আচ্ছা ভাই, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা জানতে পারি একটু? যে আপনি হচ্ছে যেহেতু এসএসসি এইচএসসি করেছেন, আপনি সায়েন্স কমার্স আর্টস কোন ব্যাকগ্রাউন্ড থেকে ছিলেন? সায়েন্সে ছিলেন, দুইটাই সায়েন্স ছিল। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি এখন ব্যাচেলার করতে যেতে চাচ্ছেন, আপনি ব্যাচেলার কোন সাবজেক্টে করতে চাচ্ছিলেন যদি একটু আমাকে কাইন্ডলি বলতেন? কোন কি প্রেফারেন্স ইউনিভার্সিটি বা সাবজেক্ট আছে? আচ্ছা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ব্যাচেলর করতে যাচ্ছেন, ভালো কথা। ভাইয়া কাইন্ডলি আমি কি আপনার বাজেট সম্পর্কে একটু জানতে পারি? আপনার কিরকম বাজেটে যেতে চাচ্ছেন? আচ্ছা, ভাইয়া আমাদের হচ্ছে যে আমাদের এডভেঞ্চার থেকে আমরা ২ টা বাজেট অনুযায়ী হচ্ছে স্টুডেন্টকে কাউন্সেলিং করে থাকি। সেটা হচ্ছে একটা লো বাজেট, একটা হচ্ছে মিড টু হাই বাজেট। লো বাজেটের ক্ষেত্রে আমরা ৬.৫ লাখ থেকে ৮ লাখের ভিতরে ধরে থাকি। আর ইভেন হচ্ছে যে ৮ লাখ থেকে ১২ লাখের ভিতরে আমরা মিড টু হাই ইউনিভার্সিটি গুলো ধরে থাকি। সো আপনার জন্য কোনটা কনভিনিয়েন্ট হবে যদি একটু কাইন্ডলি বলতেন আমাকে? না, 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 ১২ লাখ তো আপনার হচ্ছে যে পুরা ১ বছরের ফুল খরচ আপনার আর দিতে পারবেন। এটা হচ্ছে যদি হাই বাজেটের ইউনিভার্সিটি গুলোতে যান আপনি, সেক্ষেত্রে।
হাই বাজেট টোটালে যে 12 থেকে মানে আমি তো বললাম স্যার মিড টু হাই যদি আমরা যাই সেক্ষেত্রে হচ্ছে 8 লাখ থেকে পুরা হচ্ছে যে 12 লাখের ভিতরে কভার করতে পারবেন। আর যদি 12 লাখের কোন টোটাল আচ্ছা পুরাটা যদি আমরা ধরে থাকি স্যার, আমরা যদি পার ইয়ার যদি হাই একটা ইউনিভার্সিটি ধরি 12 লাখ করে যদি ধরি আমরা যে 12 লাখ হইতে পারে। এটা যদি ৩ বছরেও হয়ে থাকে আমাদের আ তাহলে হচ্ছে আমাদের ৩৬ লাখের মতো যাচ্ছে। আর যদি আমাদের ৪ বছর হয়ে থাকে সেক্ষেত্রে ৪৮ লাখের মতো যাচ্ছে। এটা আনুমানিক ধরা হচ্ছে। এটা ফুল কোর্স জি, জি, জি। যদি আপনি হাই বাজেটে যেতে চান সেক্ষেত্রে। আর যদি আপনি বলেন যে না আপনি হচ্ছে যে মিড রেঞ্জ এর একটা ইউনিভার্সিটির ভিতরে যেতে চাচ্ছেন, আর সেটা হচ্ছে যে ৭ লাখের ভিতরে। সো তাহলে হচ্ছে যে আপনি ৭ লাখের ভিতরে আপনি ২১ মানে মিনিমাম আপনার বাজেট ২৫ রাখলেই আপনি হচ্ছে যে ফুল শেষ করতে পারবেন। মানে ২৫ এর মধ্যে ফুল শেষ করতে পারবেন। শুধু ইউনিভার্সিটি টিউশন ফিস সহ হচ্ছে এক্সট্রা যদি আপনার খরচ-টরচ থাকে সেক্ষেত্রে ১ বছরে থাকা খাওয়া সহ। আচ্ছা। আপনার হচ্ছে যে আমাদের আর বেশ কিছু ইউনিভার্সিটি আপনার হচ্ছে যে হাই বাজেটের ক্ষেত্রে আমরা স্টুডেন্টকে সাজেস্ট করে থাকি। যেরকম আপনার আচ্ছা। আপনি যদি স্যার হচ্ছে যে মানে মিড বাজেটের ভিতরে যদি আপনি চেয়ে থাকেন, আ সেক্ষেত্রে আমরা আপনাকে কিছু ইউনিভার্সিটি সাজেস্ট করতে পারি। যেরকম হচ্ছে আপনার সিগি আছে, ইনটি আছে, তারপর কালস্ট আছে, মাসার ইউনিভার্সিটি আছে। তো এরকম বেশ কিছু ইউনিভার্সিটি আছে, ইউসিএমআই আছে। তো এগুলো হচ্ছে যে প্রায় মিড রেঞ্জের ভিতরে মানে ৮ থেকে ১০ এর ভিতরে আপনি যেতে পারবেন এটার ভিতরে। ৮ থেকে ১০ এর মধ্যে যেতে পারবেন। আ আচ্ছা স্যার আপনার তো বললেন যে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছেন। যদি আমি আপনাকে হচ্ছে যে আম কথার কথা যে আমি আপনাকে সেগি ইউনিভার্সিটি সাজেস্ট করতে চাচ্ছি। সেগি ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে যে আমাদের যদি ইউনিভার্সিটির প্রসেসটা বলেন সেক্ষেত্রে হচ্ছে যে ১ম এ আপনার কিছু ডকুমেন্ট আমাদের লাগবে। সেগুলো হচ্ছে এসএসসি, এইচএসসি মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, আপনার পাসপোর্ট, ফুল পাসপোর্টের স্ক্যান কপি আর একটা ফরমাল পিকচার্স লাগবে। যেটা থ্রুতে আমরা আপনার অফার লেটারের জন্য এপ্লাই করব। উইদিন ৩ টু ৭ ডেজ এর ভিতরে আপনার অফার লেটারটা এসে পড়বে। আপনার অফার লেটার আসার পরে আমরা হচ্ছে ইএমজিএস পে করব। ইউনিভার্সিটির ওই যে আপনার যে টোটাল ৭ লাখ টাকা বাজেট, ওই বাজেটের থেকে ইএমজিএসটা যাবে। ইএমজিএসটা আপনার আনুমানিক ইএমজিএসটা আনুমানিক হচ্ছে আপনার ৮০,০০০ থেকে ১,১০,০০০ বা ১৫ এর ভিতরে ইএমজিএসটা হবে। এটা ইউনিভার্সিটির অফার লেটারে এ দেওয়া থাকবে আপনার যে কোন খাতে কত টাকা খরচ হচ্ছে। আর আপনার যখন ইএমডিএস এর পেমেন্ট করবেন তখন আপনার অনলাইনে মালয়েশিয়ান একটা পোর্টাল ওপেন হয়ে যাবে। যেখানে কিনা আপনার 75% পর্যন্ত যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার জন্য আমরা ভিসার জন্য এপ্লাই করব। আর আপনার ভিসার জন্য এপ্লাই কর পেমেন্টটা আচ্ছা পেমেন্টের ব্যাপারটা যদি স্যার আমরা বলি যে ইএমডিএস এর পেমেন্টটা হচ্ছে ২ ভাবে করা যায়। একটা হচ্ছে যে আপনি ডাইরেক্ট ইউনিভার্সিটির ব্যাংকের থ্রুতে আপনি হচ্ছে ট্রান্সেকশনটা করতে পারেন যে ডাইরেক্ট ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিতে পারেন। আর আরেকটা থ্রু আছে আমাদের মাধ্যমে। আপনি চাইলে আমাদের মাধ্যমে ইউনিভার্সিটি ইএমডিএস পেটা করতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি আচ্ছা আমাদের মাধ্যমে যদি করতে হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে যে বর্তমান যত রিঙ্গিত থাকবে সেই রিঙ্গিত অনুযায়ী আপনি আমাদের পেমেন্ট করবেন। আর যদি ইউনিভার্সিটির থ্রুতে মানে ব্যাংকের থ্রুতে আপনি পাঠাতে হয় সেক্ষেত্রে আপনার 6% একটা ব্যাংকে চার্জ দিয়ে তারপর আপনার পে করতে হবে। পে করে দেন টাকাটা পাঠাতে হবে। তো মেক্সিমাম স্টুডেন্ট দেখা যায় যে আমাদের থ্রুতে এটা পাঠায় যেহেতু রিঙ্গিতটা আমরা যত বর্তমান চলতেছে ওটার উপরেই ডিপেন্ড করে আমরা স্টুডেন্টদের পেমেন্ট গুলা করে থাকি। আর তারপর যখন আপনার ইএমডিএস টা
আর না ভাইয়া এরকম কোনো অপশন নাই। এগুলো আমাদের অফিসের কোনো এরকম ফ্যাসিলিটিস নাই। কারণ আমরা হচ্ছে যে ডাইরেক্ট হচ্ছে ইউনিভার্সিটি, এইজন্য আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টকে বলে থাকি যে আপনারা চাইলে ডাইরেক্ট হচ্ছে ইউনিভার্সিটিকে পে করেন। কারণ আমরা এইভাবে কোনো মানে লেনদেনটা করি না আসলে। আচ্ছা। কা স্যার এখানে হচ্ছে যে আপনার মেইন এই যে বাইরে abroad এ যাওয়ার যে প্রসেসটা, এটা ফুললি ডিপেন্ড করে ট্রাস্ট এর উপরে। আপনি যেহেতু একটা ট্রাস্ট করে আমাদেরকে এখানে দিবেন, এখানে অবশ্যই আপনি মেইল পাবেন। ইউনিভার্সিটিকে আপনি ডাইরেক্ট মেইল করে কনফার্মেশন নিতে পারবেন যে আপনার হচ্ছে এই টাকাটা আমরা পেমেন্ট করেছি কিনা। ইভেন আপনার মেইলেও এটা মেইল আসবে। আর আপনার যখন ইএমজেস টা পে হবে, তারপরে আপনার মালয়েশিয়ার পোর্টালে আপনার এটা ওপেন হয়ে যাবে। আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে বা ইমেল নাম্বার, ইমেল আইডি দিয়ে আপনি লগইন করে দেখতে পারবেন যে আপনার নামে অলরেডি পোর্টাল ওপেন হয়ে গেছে। সো এখানে ফেক এর কিছু নাই বা হচ্ছে যে আপনি যে ট্রাস্ট করতে পারবেন না, এটা কোনো কথা না। কারণ কি যারা আমাদের স্টুডেন্টরা আজ পর্যন্ত বাইরে গিয়েছে তারা প্রত্যেকে ট্রাস্ট করেই এই প্রসেসে আগাইছে। কারণ স্যার ট্রাস্ট ব্যাপারটা এই ক্ষেত্রে যদি না করা যায়, সেটা অনেক বড় একটা সমস্যা হয়ে যায়। কারণ যেহেতু অনেকগুলো টাকা দিচ্ছেন, আপনার কোয়ারিজ অবশ্যই থাকবে। জি বলেন। আচ্ছা, আপনার কোয়েশ্চেনটা ছিল যে আপনি ব্যাচেলর এখানে শেষ করে আপনি মাস্টার্স অন্য জায়গায় করতে যাচ্ছেন, তাই তো? আচ্ছা, ফার্স্ট অফ অল আপনার যদি ইচ্ছা থাকে আপনি ব্যাচেলর এখানে কমপ্লিট করতে চান, তো ব্যাচেলর এখানে ফুললি ব্যাচেলর কমপ্লিট করবেন। আর যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি ক্রেডিট ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে ২ টা জিনিস মেইনটেইন করতে হয়। সেটা হচ্ছে যে আপনার আর অলওয়েজ আপনার আম কি বলে এটাকে, একটা কোর্স মডিউলের যে ক্রেডিট থাকে, এই ক্রেডিটের 33% কমপ্লিট করতে হবে এবং 80% অ্যাটেন্ডেন্স ফুলফিল করতে হবে। এই ২ টা যদি একটা স্টুডেন্টের কমপ্লিট থাকে, সেক্ষেত্রে একটা স্টুডেন্ট শুধুমাত্র ক্রেডিট ট্রান্সফার বলেন, ক্যাম্পাস ট্রান্সফার বলেন, এটা করতে পারবে। আদারওয়াইজ এই ২ টা না থাকলে স্টুডেন্ট মানে এই ২ টা ফুলফিল না হলে স্টুডেন্ট করতে পারবে না, ট্রান্সফার হতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি তারপরে বাকি প্রসেসটা সবার জন্য বলতেছি যে যখন ইএমজেসটা পে হবে, ইএমজেসটা পে হওয়ার 21 ডেজ এর ভিতরে আমাদের এই প্রসেসটা হয়ে যাবে। যখন আমাদের এই প্রসেসটা হয়ে যাবে, তখন হচ্ছে আমরা ভিসার জন্য এপ্লাই করব। ভিসার জন্য এপ্লাই করতে হলে আমাদের কিছু ডকুমেন্ট লাগে। সেটা হচ্ছে যে যখন একটা স্টুডেন্টকে আমরা কাউন্সেলিং করব, ওই টাইমে হচ্ছে যে আমরা বলে দিব যে মানে কি হচ্ছে যে লাগে, পেপারস ডকুমেন্ট কি লাগে। যেরকম লাগতে পারে ইএমজিএস এর ইভাল নামে একটা, যে ইএমজিএস যে পে করলাম, ওই পোর্টালে লগইন করলেই একটা হচ্ছে যে ইএমজিএস হাব নামে একটা অ্যাপ থাকে। ওই ইএমজিএস হাবে ইভাল একটা থাকে। তারপরে হচ্ছে যে অ্যাপ্লিকেশন যে অফার লেটার, এই অফার লেটারের কপি লাগে। তারপরে স্টুডেন্টের একাডেমিক সার্টিফিকেট লাগবে। দেন পাসপোর্টের ফুল স্ক্যান কপি, স্টুডেন্টের ফ্যামিলি ফটো, দেন হচ্ছে যে এসওপি, তারপরে যে মানে এই সকল ডকুমেন্ট গুলা। আর স্টুডেন্টের যদি এক্সট্রা কারিকুলাম থাকে, সেক্ষেত্রে স্টুডেন্টের এক্সট্রা কারিকুলাম গুলাও অ্যাড হবে। যাতে করে হচ্ছে যে স্টুডেন্ট আরো যাতে ভালো স্কলারশিপ পায়, সেটা আমরা ইনশিওর করতে পারি। ওটার জন্য হচ্ছে এই জিনিসটা আরো দরকার লাগবে। মোটামুটি হচ্ছে যে এই কয়টা জিনিস হলেই স্টুডেন্ট হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যদি আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। যে কোনো স্টুডেন্টের ব্যাংক স্টেটমেন্ট কমপক্ষে 15 থেকে 16 লাখ টাকা দেখাইতে হবে, ব্যাংক স্টেটমেন্টটা।
যে কোনো স্টুডেন্ট জিজ্ঞাসা করতে পারে যে আপু আমি যে বাইরে যাব আমার ব্যাংক স্টেটমেন্ট লাগবে কিনা, অবভিয়াসলি ব্যাংক স্টেটমেন্ট লাগবে। সেটা যদি স্টুডেন্ট বলে আপু আমি তো দেখাইতে পারবো না, ওটা বলবো যে হ্যাঁ আমরা দেখাই দিতে পারবো, সেটা আমরা পাঁচ থেকে আমরা দেখাই দিব, কিন্তু এটার বদলে আমরা একটা চার্জ নিব। সেই চার্জটা হচ্ছে 5 থেকে 10 হাজার টাকার মধ্যে হয়ে থাকে। এটা ফিক্সড রেটটা আমরা বলে দিব পরবর্তীতে যে কোন স্টুডেন্টের জন্য কত, বা এটা আমরা ফিক্সড বলে দিব পরবর্তীতে। আর তারপর যখন আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করব, উইদিন 3 days এর ভিতরে আমরা ভিসা পেয়ে যাব। ভিসা পাওয়ার পরে কিছু স্টুডেন্টের দেখা যায় যে লো বাজেট ইউনিভার্সিটি যেগুলো থাকে, লো কস্টের, সেগুলো ইউনিভার্সিটির ম্যাক্সিমাম দেখা যায় ইন্টারভিউ ফেস করতে হয়। তখন হচ্ছে স্টুডেন্টকে আমরা 2 দিনের একটা সেশন দেই, একটা ট্রেনিং করাই যে কিভাবে করে হচ্ছে যে ভিসার ইন্টারভিউটা কথা বলতে হবে। ভিসার ইন্টারভিউ শেষ হলে দেন স্টুডেন্ট টিউশন ফিজের জন্য 10 দিন একটা সময় পাবে। 10 দিন পরে স্টুডেন্ট ইজিলি ফ্লাই করে চলে যেতে পারবে। এখন মোটামুটি সবকিছু বোঝানো শেষ। এখন আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, কে কোথায় বুঝেন নাই, যদি আবার করে বোঝাতে হয় সেটাও বলেন, আমি অ্যান্সার করে দিচ্ছি। আচ্ছা, সাজিদ ভাইয়া বলতে চাচ্ছিলেন কিছু। সাজিদ ভাই আপনি বলেন। জি জি আপু, ইএমজিএস এর বিষয়টা কিভাবে কি হ্যান্ডেল করব সেটা বুঝতে পারি না, মানে ইএমজিএস টা আচ্ছা, ইএমজেএস এর ব্যাপারটা হচ্ছে ভাইয়া দাঁড়ান আমি একটু বলতেছি, এক সেকেন্ড। জি বুঝতে পারছি। তাহলে যদি আমাকে স্টুডেন্ট আস্ক করে যে এ, মানে ইএমজিএস দিয়েই তো আমরা স্টার্ট করতে হবে, মানে যখনই কোনো প্রসেস শুরু হবে ইএমজিএস টা দিলে তখন মালয়েশিয়ান ওইখানে ওই মানে ইএমজিএস হাব ওপেন হবে, এটা হবে তাই তো, তারপরে হচ্ছে প্রসেসটা শুরু হবে। হুম। আহ, ঠিক আছে, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। সরি, আসলে আমার একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি কথা বলতে পারতেছিলাম না। আচ্ছা, এখানে ইএমজিএস এর যে ব্যাপারটা আলভি বললা, এটা হচ্ছে যে 21 ওয়ার্কিং ডেজ লাগে। সেক্ষেত্রে 20-25 দিনের একটা সময় আমরা ধরি, বাট 21 ওয়ার্কিং ডেজ এটা স্টুডেন্টদেরকে বলতে হবে আমাদের, ঠিক আছে? 21 ওয়ার্কিং ডেজ, কারণ কি মালয়েশিয়াতে তো তোমার হচ্ছে শনি রবি বন্ধ থাকে, সেইটা হিসাব করে অন্য করে বলতে হবে। ঠিক আছে, বাকি কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ বলতে পারো, বা যদি প্রসেসিংটা আরেকবার ক্লিয়ার করতে হয় সেটাও বলতে পারো।
আমাদেরকে একটা স্ক্রিপ্ট আকারে এই কোনো কিছু দেয়া যাবে না? মানে আমরা সেটা দেখলে মনে থাকে বা এমন কিছু যে আমরা একটা স্ক্রিপ্ট থাকবে তাহলে সহজে আমরা বুঝতে পারবো যে প্রসেসিং এখান থেকে শুরু এইভাবে এরকম একটা স্ক্রিপ্ট দেয়া যাবে না? কারণ বলাতে তো আমাদের মানে আপনারা বললেন ১ম ইয়েতে কিন্তু আমাদের তো এত আর মাথায় থাকবে না। কিন্তু একটা স্ক্রিপ্ট থাকলে বা ব্রিফ করা থাকলে তখন আমরা বুঝতে পারি যে এভাবে আমাদের ব্রিফ করতে হবে। হ্যাঁ, না হ্যাঁ, হ্যাঁ। সেটাই। কারণ আমরা যেহেতু ফিল্ডে চলে যাব তখন আমাদের অনেক রকম প্রশ্নর সম্মুখীন হইতে হবে স্টুডেন্টের কাছে। হুম। এভাবেই প্যাঁচায়। এর চে এ আমি আমি দেখছি জন্যে আমি বলছি। এর চেয়েও বেশি প্যাঁচায়। অনেক প্যাঁচায়। আমি এটা দেখছি। কারণ আমি এর আগেও এইরকম একটা ইয়েতে ছিলাম। সেজন্য আমি বুঝি যে কত প্যাঁচাতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে অলওয়েজ স্টুডেন্ট যখন আমরা কাউন্সেলিং করব, আমরা হচ্ছে যে ChatGPT আর Google এই ২ টা অলওয়েজ ওপেন করে আর ড্রাইভ আপনাদের হচ্ছে সবারই গ্রুপে মেবি ড্রাইভ লিংক দেওয়া হইছে একটা। সেখানে মিড বাজেট, হাই বাজেট এবং লো বাজেট ইউনিভার্সিটিস দেওয়া হইছে। তাই না? সবাই মেবি পেয়েছেন। সো অলওয়েজ আমরা হচ্ছে যে এই ড্রাইভের যে লিঙ্ক, ড্রাইভের যে ইউনিভার্সিটিগুলো দেওয়া আছে, ফি স্ট্রাকচার দেওয়া আছে, এটা ফলো করব। ঠিক আছে? চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করব, দেন গুগলে দিব। কারণ কি গুগলে কখনোই কোনো কিছু মিথ্যা আসে না। মানে অথেন্টিকটা আমরা পাবো সবসময়। সো অলওয়েজ ট্রাই করব যে এই ৩ টা ওপেন রাখতে। কারণ কি দেখা গেছে একটা স্টুডেন্টকে যখন কাউন্সেলিং করবেন আপনারা, তখন ইনস্ট্যান্ট মাথায় অ্যান্সার না আসতে পারে। আপনাকে একটা জিজ্ঞাসা করলো হঠাৎ করে যে, "আপু আমি এই এটা কেন করব? ওইটা কেন না?" সেক্ষেত্রে আপনি একটু সময় নিয়ে কথা বলতে পারেন যে, "আচ্ছা আপু, এই ব্যাপারটা আপনি একটু লাইনে থাকেন। আমি একটু ব্যাপারটা দেখতেছি। আপনার ব্যাপারটা একটু দেখে আমি জানাচ্ছি।" সেক্ষেত্রে আপনারা ChatGPT কে সাথে জিজ্ঞাসা করে দেন হচ্ছে যে অ্যান্সার করতে পারেন। আর আর আমরা তো অলওয়েজ আছি। আর এটা হচ্ছে যে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে মোস্ট অফ দ্যা টাইম। কারণ কি একটা স্টুডেন্টকে যখন আপনি ১ম দিন কাউন্সেলিং করবেন, জিনিসটা হচ্ছে আপনার কাছে অনেক awkward ফিল হবে যে আচ্ছা এত কেন কোয়েশ্চেন করতেছে স্টুডেন্ট, এত কিছু কেন জানতে চাইতেছে। obviously স্টুডেন্টের রাইট আছে এখানে জানার। কারণ সে টাকা দিয়ে যাচ্ছে বাইরে পড়াশোনার জন্য। যেহেতু আপনাকে ট্রাস্ট করে টাকা দিচ্ছে তার রাইট আছে আপনাকে কোয়েশ্চেন করার। সো নরমালি দেখা যায় যে যদি আমরা অফ টপিকে একটা কথা বলি যে একটা গাছ যখন আমরা মানে চারা বুনি তখন কিন্তু ১ম দিন পানি দেওয়াতে গাছটা বড় হয় না। আমাদের ডে বাই ডে পানি দিতে গাছটা বড় হয়। সো সেম কাউন্সেলিং এর ব্যাপারটা ১ম দিনেই আমরা সবাই প্রো হয়ে যাব না, সবকিছু জেনে যাব না। আমাদের সময় লাগবে। আজকে আমি এই জায়গাটাতে আসছি, আমি নিজেও কিন্তু আ আ আপনাদের মতোই ছিলাম যে কাউন্সেলিং করতে পারতাম না বা অনেক আমতা করতাম। কিভাবে করে কি বলবো? আ বাট এখন দেখা গেছে যে জিনিসটা আমার কাছে একদম মানে পানির মতো হয়ে গেছে যে, যেকোনো কোয়েশ্চেন করুক আমার মাথায় অটো অ্যান্সার রেডি হয়ে থাকে। কারণ আমি করতে স্টুডেন্ট কাউন্সেলিং করতে আজকে এই পর্যন্ত আসছি। সো আপনাদেরও ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। স্টুডেন্ট কোয়েশ্চেন করবে। সেক্ষেত্রে স্টুডেন্টকে ১ম এ আরেকটা জিনিস আমি বলে দিই। স্টুডেন্টদের থেকে সবসময় আগে একাডেমিক ডকুমেন্ট গুলা নিবেন আগে। ডকুমেন্ট অ্যাজ ইন হচ্ছে জিজ্ঞাসা করবেন একটা আ আমি একটা গ্রুপে হচ্ছে আপনাদের আলভি তোমাকে দিয়ে দিবনে যে এসএসসি, এইচএসসি রেজাল্ট দেন কোন ইউনিভার্সিটির জন্য ইন্টারেস্টেড, তারপরে কোন সাবজেক্টের জন্য ইন্টারেস্টেড, ব্যাচেলর আছে কিনা, তার আর বাজেট কত, এটা একটা লিস্ট স্টুডেন্টকে পাঠাবা। ১ম এ পাঠানোর পরে স্টুডেন্ট কি বলতেছে মানে এটার পুরা ফিল আপ করে দিবে দেন কাউন্সেলিং শুরু করবেন। তাতে কি হয় ইজি হয় কাউন্সেলিং করতে। যদি বাজেটটা জানি, ইউনিভার্সিটি জানি, সাবজেক্ট জানি দেন আর কি লাগে? ওই বাজেট অনুযায়ী ইউনিভার্সিটি খুঁজে বাই করব। ২ টা ইউনিভার্সিটি খুঁজে বাই করব। দেন হচ্ছে যে সাবজেক্ট বলে দিছে বা সাবজেক্ট বলে নাই সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দিব বা কমার্স ব্যাকগ্রাউন্ডের বিজনেস রিলেটেড সাবজেক্টগুলোর ভিতর থেকে যেটা ইজি সেটা দিব। আর্টস ব্যাকগ্রাউন্ডের ওই
ওই অনুযায়ী সাবজেক্টগুলো খুঁজে খুঁজে আমরা দিয়ে দিব। তখন স্টুডেন্টকে ২টার বেশি ইউনিভার্সিটি কেউ দিবেন না। কারণ কি স্টুডেন্টকে আপনি যত দিবেন স্টুডেন্ট তত আপনাকে ঘাটাবে, তত কনফিউশন মানে ক্রিয়েট করবে যে ও তো এমনিই কনফিউজড। সো ২টা ইউনিভার্সিটির বেশি দেওয়া যাবে না স্টুডেন্টকে। ওই ২টার মধ্যে একটাতে কনভার্ট করাইতে হবে। এটাই হচ্ছে মেইন থিং। আর আমার মনে হয় সবাই মানে সবাই যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে এখনো বলতেছি ফিল ফ্রি টু আস্ক। কারণ এখানে কোনো লজ্জা পাওয়ার বিষয় না। এক জিনিস ১০ বার জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নেই। আলভি আছে, আমি আছি, অ্যান্সার আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। প্লিজ সবাই একটু রেসপন্স করেন। আপু আমাদেরকে আর যে গ্রুপস গুলো দেওয়া হবে ফেসবুকের, যেখানে মাধ্যমে আমরা স্টুডেন্টস কে পাবো এন্ড কাউন্সেলিং করবো, ওটা কি দেওয়া হবে কখন, একটু বলা যাবে? আচ্ছা, আমি বলতেছি এই ব্যাপারটা। আমরা হচ্ছে যে কিছু ফেসবুকে গ্রুপ হচ্ছে আপনাদের গ্রুপে শেয়ার করে দিব। সেখানে ওইগুলো হচ্ছে মালয়েশিয়া রিলেটেড, ওখানে ইনফরমেশন থাকে। তো দেখা যায় কি ওইখানে অনেক স্টুডেন্ট কমেন্ট করে যে আচ্ছা মালয়েশিয়া যেতে কত টিউশন ফিস লাগে, আমি অমুক সাবজেক্টে পড়তে চাচ্ছি, অমুক ইউনিভার্সিটি যেতে চাচ্ছি, কত খরচ লাগবে। তখন ওই পোস্টগুলোর নিচে কমেন্ট করতে পারো তোমরা, বা হচ্ছে যে ওখানে ওই স্টুডেন্টটাকে ইনবক্সে টেক্সট করতে পারো যে আমি এই অ্যাডভেঞ্চারের অমুক কাউন্সিলর, আমি আপনাকে গাইড করতে পারি প্রপার ভাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, বা স্যার বা ম্যাম আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে কাউন্সিলিং করতাম, বা সুন্দর করে আপনাকে বোঝানোর চেষ্টা করতাম, বা এরকম ভাবে বলে তাকে হোয়াটসঅ্যাপে কনভার্ট করার ট্রাই করতে হবে। বা হচ্ছে যে এই গ্রুপগুলাতে মানে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে যতদিন না পর্যন্ত। না আলভি, প্রথমেই তো স্টুডেন্ট কল দিতে পারবে না যদি কিনা মেসেঞ্জার থেকে তারা হোয়াটসঅ্যাপে কনভার্ট না করতে পারে। কারণ একটা স্টুডেন্ট কখনোই তার ফোন নাম্বার এভাবে দিবে না। যদি কিনা একটা স্টুডেন্ট হচ্ছে যে আহ, তাকে বলে বুঝে হোয়াটসঅ্যাপে নাম্বারটা নিয়ে বলে যে হোয়াটসঅ্যাপে আপনার সাথে আমি কনভারসেশনটা করতে চাচ্ছিলাম, যার কারণে আমাদের আরো সিনিয়র কাউন্সিলর আছে, তারা আপনার সাথে কথা বলবে, এভাবে করে করতে পারে। দরকার লাগলে এমন ভাবেও করতে পারো যে হ্যাঁ, সেক্ষেত্রে এটাও করতে পারো, যদি যদি ধরো তোমরা কোনো স্টুডেন্টকে কাউন্সিলিং করতে পারতেছো না বা উনি সিরিয়াস, তখন তুমি আমাকে বা আলভিকে নিয়ে মানে একটা গ্রুপ ক্রিয়েট করে ওখানে স্টুডেন্টকে সহ তুমি সহ দেখলে যে তখন আমাদের সাথে স্টুডেন্টের কনভারসেশনটা তুমি দেখতে পারবে যে আচ্ছা কি কথা বলতেছে। বা কলে স্টুডেন্টের সাথে গ্রুপ কল করে আমরা যখন কাউন্সিলিং করে দিব, তোমাদের প্রথম দিকে আমরা হেল্প করব যে একটা স্টুডেন্টের সাথে কিভাবে করে কথা বলতে হয়, কোঅপারেট করতে হয়। তখন দেখতে দেখতে তোমরাও শিখে যাবা। তো এই জিনিসগুলো যখন আস্তে আস্তে হবে, এটাও হয়ে যাবে। আচ্ছা, যদি সবার আর কার কোশ্চেন না থাকে আমি এক এক করে জিজ্ঞাসা করতে চাই সবাইকে, ঠিক আছে? যদি সবাই আমাদের আর কোনো কোশ্চেন না থাকে সেক্ষেত্রে আমি একটু কোশ্চেন করব, ঠিক আছে? একটু সবার রেসপন্স করতে হবে প্লিজ। আচ্ছা, হ্যাঁ, আহ আপু। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন, বলেন আপু। যে আপু হচ্ছে স্টুডেন্টদের কাউন্সিলর করব, জি, ওদের নাম্বারটা আমরা পাবো কোথা থেকে? আচ্ছা নাম্বার কি আমাদেরকে প্রোভাইড করা হবে? আচ্ছা, হ্যাঁ, লিড মিন্স হচ্ছে নাম্বার, ঠিক আছে? আমরা যখন বলবো যে লিড দেওয়া হবে, লিড মিন স্টুডেন্টের ফোন নাম্বারগুলো দেওয়া হবে, যেগুলো ধরো আমরা হচ্ছে না গুগল ফর্মের মাধ্যমে আহ, আমরা গুগল ফর্মের মাধ্যমে বা হচ্ছে যে ফেসবুকে অ্যাড রানের মাধ্যমে যে নাম্বারগুলো কালেক্ট করব স্টুডেন্টের, এই নাম্বারগুলো আমরা ডিস্ট্রিবিউট করে দিব তোমাদের গ্রুপে। সো তখন তোমাদের মানে এক একজনের ভাগে 2টা 3টা 4টা করে নাম্বার যাবে। তখন ওই স্টুডেন্টদের সাথে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে কথা বলবা। প্রথমে টেক্সট করবা, তারপরে আবার টেক্সট করবা, প্রথমে 3বার টানা টেক্সট দিবা। রেসপন্স না হলে তাকে হোয়াটসঅ্যাপে কল দিবা, হোয়াটসঅ্যাপে কলের রেসপন্স না হলে ফোনে কল দিবা। বাট তাকে রিচ করতে হবে। একটা স্টুডেন্টের সাথে কন্টিনিউয়াসলি লেগেই থাকতে হবে, সে রেসপন্স করুক আর না করুক। কন্টিনিউয়াসলি টেক্সট করতেই থাকবা, কারণ একটা স্টুডেন্ট প্রথমে দেখেই রেসপন্স করবে না, সে সময় নিবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় নিবে। দেন দেখতেছে যখন একটা মানুষ তাকে কন্টিনিউয়াসলি নক করতেছে,
সে অবভিয়াসলি রেসপন্স করবে। আমরা একদিন দুদিন করেই হাল ছাড়বো না, ওকে? আই হোপ তুমি বুঝতে তোমার পারছো কিছু আমি কোথায় কোশ্চেন বলছি। জি বলেন আপু, সাদিকা আপু বলছেন, সিদ্দিকা আপু। জি আপু, এই যে ব্যাংক স্টেটমেন্টটা, এটার মানে স্পন্সরের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা কি দেখাতে হবে বা ট্রেড লাইসেন্স এরকম কিছু? হ্যাঁ আমি বলি, আপনার ধরেন ইনকাম এর যে ব্যাপারটা, ধরেন ব্যাংক স্টেটমেন্ট দেখালেন, ব্যাংক স্টেটমেন্ট দেখানোর পর তো অবভিয়াসলি স্টুডেন্ট মানে জিজ্ঞাসা করবে এরকম একটা কোশ্চেন যে আপনারা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্টে দেখাইছেন এটা বাবার টাকাটা দেখাইতে হয়, বাবা তো বাবা কি করে বা ইনকাম সোর্সটা কোত্থেকে আসতেছে। সেক্ষেত্রে বাবা যদি বিজনেস করে ট্রেড লাইসেন্সটা দেখাইতে হবে, আর যদি বাবা যদি জব করে ওই জবের একটা সার্টিফিকেট দেখাইতে হবে। আই থিঙ্ক সিদ্দিকা আপু বুঝতে পারছেন। আর যদি আপু ধরেন যে মানে কারো কারো আছে না যে বাবা কিছু করেন না, এখন বর্তমানে রিটায়ার্ড, তাহলে? রিচার হলে না, আমার কথা হচ্ছে যে আপনার ইনকাম সোর্সটা দেখাইতে হবে, যে আপনি হচ্ছে যে টাকাটা আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছেন, তো সেক্ষেত্রে তো আপনার একটা না একটা ওয়েতে আপনার টাকাটা আসছে। এখন যে ওয়েতে আসছে না কেন ওইটা তো আপনার দেখাইতে হবে। সেটাকে হচ্ছে যে বিজনেসের যদি থাকে বিজনেস দেখাইতে হবে। আর যদি ধরে এরকম থাকে যে টাকাগুলো হচ্ছে যে জমানো আছে, ওইভাবে করেও এটা বলে দিতে হবে যে আমার টাকাগুলো এভাবে করে আসছে। কারণ কি আমরা তো আর ইউনিভার্সিটিকে বুঝাইতে পারবো না যে আমার বাবা এরকম রিটায়ার হয়ে গেছে, আমি তারপরও আসতেছি, এই টাকাগুলো আমি ধার করে আনছি বা লোন করে আনছি, এটা তো আমরা বলতে পারবো না, তাই না? সেক্ষেত্রে দেখা গেছে এটা জবের সার্টিফিকেট অ্যাটলিস্ট বানায় হইলেও মানে দেখাইতে হবে যে জি আপু, বুঝতে আগে তো পারছি। জব করছে, তাই না? মানে আগে তো জি। জব করছে, জবের সেভিংস গুলো আছে, সেভিং করছে দেখেই হচ্ছে আপনার রাখছে। এনি টাইপ অফ কোশ্চেন আপনারা আজকে করতে পারেন, কোনো সমস্যা নাই। যার মাথায় যত বিচ্ছিরি কোশ্চেন আসুক না কেন করেন, যে এটা কেন ওইটা কেন। আপনারা তো প্রায় অনেকজন আছেন এখানে। জি আবির ভাইয়া বলেন। আচ্ছা আপু, মালয়েশিয়ার জন্য কি ব্যাংক স্টেটমেন্ট কি বেশি ইম্পর্টেন্ট? মাস্ট, দেখাইতেই হবে। এটা লো থেকে মিড হাই সবটার জন্যই সবার দেখাতে হবে। সবার সবার দেখাইতে হবে। ব্যাচেলার ব্যাচেলার বলেন মাস্টার্স বলেন, সবারই দেখাইতে হবে। ঠিক আছে। ব্যাচেলর বা মাস্টার সবারই এটা দেখাইতে হবে। আর এটা ওই স্টুডেন্টের সাথে আমরা বলেই নিব যে আপনার কিন্তু ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আর ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে যে মানে ওরা যদি দেখাইতে পারে তো আলহামদুলিল্লাহ, যে ওরা যদি না দেখাইতে পারে সেক্ষেত্রে আমরা দেখাই দিব, সে আমরা ওইটার জন্য একটা পেমেন্ট নিব। সাজিদ ভাইয়া কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। তো ব্যাংক স্টেটমেন্ট কত দেখানো লাগে? আচ্ছা, এটা হচ্ছে 15 থেকে 16 লাখের উপরে দেখাইতে হবে, মিনিমাম 15-এর উপরে দেখাইতে হবে। আর আপু, স্টুডেন্টের ওই যে জি। আপনার ডুয়াল কারেন্সি কার্ড, এটার মেয়াদ কিরকম হতে হবে? আহ আসলে এইটা হচ্ছে যে স্টুডেন্টের উপরে, এটার কোনো মানে এটার উপর ডিপেন্ড করে না। মানে এটা হচ্ছে স্টুডেন্টরা, ম্যাক্সিমাম স্টুডেন্টরা তোমার কি করে জানো, যে আমাদের থ্রুতেই পাঠায়। আর ওইটার যে কারেন্সির কথা বললা ওইভাবে পাঠায় না আসলে। দেখা গেছে যে ওইটার ম্যাথের আর ব্যাপারটা নিয়ে এত কনসার্ন থাকে না। তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কি তোমার সব স্টুডেন্টই যে তোমার এজেন্সির থ্রুতেই পাঠায়। কারণ কে তোমার 6% চার্জ দিয়ে স্টুডেন্টরা হচ্ছে টাকা পাঠাবে, যেখানে কিনা ধরো কথার কথা আমরা 32 রিঙ্গিত দিয়ে পাঠাচ্ছি স্টুডেন্টের, তো 32 রিঙ্গিত দিয়ে যত টাকা আসতেছে, আর ইতে ব্যাংকের থ্রুতে পাঠালে তোমার প্রায় 34 টাকাতে পাঠাইতে হবে। তো 34 টাকা 35 টাকা করে কোন স্টুডেন্ট পাঠাবে? সো দেখা যায় যে এইটা কোনো জি আপু। কনসার্নে রাখে না। সো এটা লাগেও না। আচ্ছা আপু, বুঝতে পারছি।
আর স্টুডেন্টের সাথে যখন কথা বলবা খুব স্মুথলি কথা বলবা, যে এমন না যে নার্ভাস হয়ে যাচ্ছ, আল্লাহ কি কোশ্চেন করলে অ্যান্সার কি দিব, হ্যাঁ হ্যাঁ, না, বলছে আচ্ছা জানো না, নাই জানতে পারো। আমিও এখন অনেক কিছুই জানতেছি, নতুন নতুন অনেক কিছু শিখতেছি। ইভেন এমনও হয় যে 1 মাস আগে যা শুনে কাউন্সিলিং করছি আজকে দিকে চেঞ্জ হয়ে গেছে। ইভেন 1 সপ্তাহ আগে যা শুনে কাউন্সিলিং করছি 1 সপ্তাহ পরে চেঞ্জ হয়ে গেছে। এরকম অহরহ হচ্ছে। সো এভরি উইকে মাথায় রাখতে হবে কি কি চেঞ্জেস আসতেছে, ঘাটাঘাটি করতে হবে যে আচ্ছা এই উইকের আপডেট কি, কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা, গ্রুপে একটা নক দিই, আচ্ছা ভাইয়া কোনো কিছু কি চেঞ্জ হয়েছে, কোনো ইউনিভার্সিটি কি ব্যাকলিস্টেড হয়েছে। যেরকম ধরো কথার কথা আমি আলফা নিয়ে আলফা একটা ইউনিভার্সিটি আছে, এটা লো বাজেট ইউনিভার্সিটি, তো এটা নিয়ে কাজ করতেছি। হঠাৎ করে শুনতেছি যে এইটার ইউনিভার্সিটির আর তোমার হচ্ছে আর নিচ্ছে না, ইএমজেস এর যে তোমার কোটা ওটা ফিল আপ হয়ে গেছে, স্টুডেন্ট আর নিচ্ছে না, কোনো স্কলারশিপ দিচ্ছে না। তো তখন হচ্ছে যে আমি তো কাউন্সিলিং করে ফেলছি বাই স্টুডেন্টকে, এখন আমি ম্যানেজ করবো কেমনে, ব্যাপারটা এরকম যাতে না হয়। তো এভরি উইকে গ্রুপের সাথে কানেক্ট থাকতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে সব আপডেট ঠিক আছে তো ভাইয়া, কোনো কিছু চেঞ্জ হয় নাই তো, চেঞ্জ হলে প্লিজ একটু জানান। বাট তোমরাও যদি কোনো জায়গা থেকে শুনতে পারো যে আচ্ছা এই জিনিসটা চেঞ্জ হয়েছে, ওই ইউনিভার্সিটি ব্যাকলিস্টেড হয়েছে, তখন বলবো যে আচ্ছা আমি তো এরকম এরকম শুনলাম, এটা কি ট্রু কিনা। সো অলওয়েজ আপডেটেড থাকতে হবে। আচ্ছা জুবাইদা আপুকে আমি একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি আপু। আচ্ছা, আপনি আমাকে ইএমজিএস এর ব্যাপারটা একটু বলেন তো, একটু শুনি। সরি ইএমজিএস ইএমজিএস এর ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম। আমি যেহেতু মিটিং এ ছিলেন, ইএমজিএস এর ব্যাপারটা আপনি শুনেছেন। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? জি আপু, পেরেছি। আচ্ছা, ভয় গুছিয়ে পাওয়ার বলতে কিছু নেই, ভুল হইলেও সমস্যা নাই, বলেন। আর বলেন যে আপু আমি বুঝিই নাই, আমার আবার বুঝান, বা আপু বুঝছি, যেটাই বুঝেন মানে যতটুকুই বুঝেন বলেন তো। একটা স্টুডেন্টের মানে কতটুকু ইএমজেস দিতে হয় আনুমানিক, মানে একটা ইউনিভার্সিটি স্টুডেন্টকে কত টাকা দিতে হয় ইএমজেস বলেন তো। 7 to 8 lakhs। আপু ইএমজেস হচ্ছে 80,000 থেকে 1,20,000 ভিতরে যে কোনো একটা অ্যামাউন্ট দিতে হয়, সেটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে, ঠিক আছে। জি। এটা কি ওর এডুকেশন ফিস হবে? হ্যাঁ, এটা হচ্ছে ওর টিউশন ফিসটা, আর মানে একটা স্টুডেন্টের পুরা 1 বছরের যে খরচ, তাই না, এই 1 বছরের জি। খরচের ভিতরে এটা থাকবে। আচ্ছা, 1 বছরের খরচ। এন্ড আপু, যদি যেমন মাস্টার্স করতে যাচ্ছে তাহলে তো মিনিমাম 2 ইয়ার্স লাগে, এন্ড বিবিএ বা গ্রাজুয়েশন করতে গেলে হচ্ছে 4 ইয়ার্স লাগে, তো তখন হচ্ছে কি ওটা তিন জাস্ট। বছর 3 বছর লাগে মালয়েশিয়াতে, ম্যাক্সিমাম ব্যাচেলরে 3 বছর লাগে, কিছু কিছু আচ্ছা 4 বছর লাগে। আবার আচ্ছা 1 বছরেরও মাস্টার্স আছে, আবার 2 বছরেরও মাস্টার্স আছে, আবার 13 মানে 1 বছর 3 মাসেরও মাস্টার্স আছে, আচ্ছা এরকমও আছে। তোমাদের একটু ঘাটাঘাটি করতে হবে, বসে আপ- আসো মালয়েশিয়ার এই ব্যাপারটা একটু দেখতেছো, আচ্ছা চ্যাট জিপিটি জিজ্ঞেস করি তো এটা কি, মানে আপু একটা সরি, থাকে না। বলো। আপু সরি, আমি আরেকটু ইন্টারাপ্ট করছি। এটা কত না লাগে সমস্যা নেই। বলেছেন? আমি শুনিনি। আমি লাখ বলি নাই, আমি বলছি একটা ইএমজে সাধারণত 80,000 টাকা থেকে, বাংলা টাকায় যদি আমরা বলি 80,000 টাকা থেকে 1,20,000 টাকার ভিতরে একটা অ্যামাউন্ট ইএমজেস একটা স্টুডেন্টকে পে করতে হয়, সেটা মিড বাজেট হোক আর তোমার হচ্ছে সরি লো বাজেট হোক আর হাই বাজেট হোক, ঠিক আছে। এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে যে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে আর কত টাকা ইএমজেস দিতে হচ্ছে। আই থিংক জোবাইদা আপু ব্যাপারটা ক্লিয়ার আছে। জি আপু, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আচ্ছা আপু, অনেকে, সাপোজ হ্যাঁ বলো। সাপোজ হচ্ছে গিয়ে তাহলে যদি 3 বা 4 ইয়ার্স লাগে, দেন পার ইয়ার হচ্ছে গিয়ে এত পে করতে হবে। আচ্ছা এখানে একটা কথা,
আমাদের স্টুডেন্টরা যখন যাবে, প্রথমে আমরা নরমালি আমরা যদি চিন্তা করি যে একটা ইউনিভার্সিটিতে আমি ভর্তি হব, ভর্তির সাথে কিছু আদার্স ফি থাকে, তাই না? নরমালি আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাই, শুধু বেতন বাদেও তো আমাদের আলাদা কিছু খরচ দিতে হয় না ইউনিভার্সিটিকে। রেজিস্ট্রেশন ফি, রিসোর্স ফি, অ্যাপ্লিকেশন ফি, বন্ড ফি, পার্সোনাল বন্ড, মানে এক্সট্রা একটা টাকা দিতে হয় না আমাদের? নরমালি বাংলাদেশের কথা বলতেছি আমি। জি জি জি। হ্যাঁ, তো সেম গোস টু তোমার হচ্ছে মালয়েশিয়ান ইউনিভার্সিটি। তোমার টিউশন ফিস প্রতি বছর দিবে একটা স্টুডেন্ট, বাট এই যে রেজিস্ট্রেশন ফি, রিসোর্স ফি, এরকম টাইপের যে এক্সট্রা ফি গুলা, যে ইএমজিএস, ঠিক আছে, এগুলা শুধুমাত্র প্রথম বছর ভর্তির টাইমে দিবে একবার। ওকে। আর এটা একবারই দিবে ৩ বছর যদি স্টুডেন্ট তোমার হচ্ছে শুধু মালয়েশিয়াতে ব্যাচেলর ফুলটা শেষ করতে চায়। আর যদি ধরো স্টুডেন্ট ১ম বছর মালয়েশিয়া পড়ে 2nd বছরে ও ইউকে তে চলে যাবে, এটা ওর ইচ্ছা, ও ক্রেডিট ট্রান্সফার করে যাবে, কি সেক্ষেত্রে স্টুডেন্টের যখন ওই যে মানে তোমার মালয়েশিয়া থেকে ইউকে তে যাবে, তখন ওর সেম ভাবে ওই যে ভর্তিতে ১ম বছরে যেভাবে টাকা দিছে না ও, ইএমজিএস, রিসোর্স জি। ফি, এগুলো আবার পে করতে হবে ইউকের তোমার পাউন্ডে। ঠিক আছে? ওকে। ক্লিয়ার? জি আপু, তাহলে হচ্ছে ডিফারেন্ট কান্ট্রিজ এ হচ্ছে গিয়ে ডিফারেন্ট অ্যামাউন্ট হতে পারে। সব হ্যাঁ, কান্ট্রিজে তো হ্যাঁ, 80 টাকা, হ্যাঁ 80,000 থেকে ওকে। হ্যাঁ। জি ওইটা তো আর হবে না ওইটি। জি জি। আচ্ছা, অনেকে দেখলাম লিভ নিয়ে গেছে। আচ্ছা সাজ্জাদ ভাইয়া বলেন। আপু তারা যদি পেমেন্ট করে, মনে করেন টাকা পেমেন্ট করার সময় বা তারা যদি অফিস ভিজিট করতে চায়, তাহলে তাদের কি বলবো? আচ্ছা, আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিব। অফিস ভিজিটের কথা বললে ধরো কথা মানে সামনাসামনি অনলাইনে যেহেতু ট্রাস্ট করতে চায় না, অনেক সময় বলে যে আপনাদের অফিস কোথায়, অফিসে আসবো। আমরা অফিসে অ্যাড্রেস দিয়ে দিব, যে অফিসে যাবেন। সেক্ষেত্রে একটা ছোট্ট জি একটা ফর্ম ফিল আপ করতে হবে, যে স্টুডেন্ট ইনফরমেশন, ওটা আমরা লিখি। স্টুডেন্ট ইনফরমেশন, নিচে হচ্ছে স্টুডেন্টের নাম, স্টুডেন্ট কোন ইউনিভার্সিটিতে ইন্টারেস্টেড, স্টুডেন্টের বাজেট কত, লিখে তোমার হচ্ছে তোমার নাম আর তোমার রেফারেন্সে হচ্ছে তোমার নাম আর তোমার ফোন নাম্বার যাবে। ঠিক আছে? এটা জি আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। দেন আমরা বলে দিব যে অমুক দিন স্টুডেন্টকে পাঠাও, অমুক দিন আমরা হচ্ছে যে স্টুডেন্টের সাথে কাউন্সিলিং করে দিব। তখন অমুক দিন পাঠাইলেই হবে। খুব ঠিক তখন হচ্ছে এই স্টুডেন্টটা, মানে তোমার জন্যই আমরা কাউন্সিলিং করে দিব, তোমার হয়ে আমরা কাউন্সিলিং করে দিব। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি এখন বলবো, এখন তো আমরা জানলাম যে কিভাবে একটা স্টুডেন্ট কাউন্সিলিং করে বা কিভাবে করে আমরা কথা বলবো, বা একটা স্টুডেন্ট কি কি ফ্যাসিলিটিস পাবে, তারপরে মানে A to Z আমরা জানলাম। এখন যে কথাটা বলবো যে এভরিডে আজকে থেকে সবাই গ্রুপে একটা আপডেট দিবেন। আপনারা কাজ যতটুকুই করেন, একটা গ্রুপে আপডেট যাবে। আপডেটের নিয়মটা হচ্ছে প্রথমে লিখতে হবে টুডেজ আপডেট, তারপরে যাবে ডেট, তারপর যাবে আপনার নাম, তারপর ১ ২ ৩ করে আপনার কাজের সিরিয়াল যাবে, যে আপনি আজকে মানে অ্যাডভেঞ্চারের জন্য কি কি কাজ করছেন। অ্যাজ লাইক আপনার ফেসবুকে ৩টা কমেন্ট করছেন, লিখবেন যে আমি আজকে ৩টা কমেন্ট দিছি। আপনি আজকে ২টা পোস্ট শেয়ার করছেন, আপনি লিখবেন আপনি ২টা পোস্ট শেয়ার করছেন। আপনি লিখলেন যে ফেসবুকে ৩ জনের সাথে আপনার কথা হইছে আজকে, লিখবেন ৩ জনের সাথে কথা হইছে। আপনি ৩ জনকে হোয়াটসঅ্যাপে কনভার্ট করছেন, একজনকে অফিসে পাঠাইছেন, এগুলো সব নোট ডাউন করবেন। লিখে গ্রুপে পাঠাবেন। এভরিডে এই আপডেটটা মাস্ট থাকা চাই। আরেকটা কথা, যদি আপনি কোনো কাজ না করেন, আজকে আপনার কাজ ইচ্ছা করতেছে না করতে, করতে নাই পারেন, সেক্ষেত্রে গ্রুপে একটা আপডেট দিতে হবে যে আজকে আমি কোনো কাজ করি নাই, বা আজকে আমার শরীর ভালো ছিল না, বা এটা। আর কেউ যদি কোনো কাজে থেকে লিভ নেন বা আপনি কালকে কাজ করবেন না, সেক্ষেত্রে আগে থেকে গ্রুপে একটা মেসেজ দিয়ে রাখবেন যে ভাইয়া আমি আজকে অমুক কাজের জন্য আজকে কাজ করতে পারতেছি না, এটার আপডেটটা গ্রুপে জানাই দিবেন।
কাজ করতে পারলেও জানাবেন, না করতে পারলেও জানাবেন। তাতে করে হবে কি আমরা আপনার থেকে এক্সপেকটেশনটা রাখবো না। যে আল্লাহ ও তো কিছু জানাচ্ছে না, মানে কনফিউশন এর ভিতরে আমরা থাকবো না। আপনি আপনার দায়িত্ব পালন করবেন, আমরা আমাদের দায়িত্ব পালন করব। ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে টিম বন্ডিং, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ একটা গ্রুপের যদি বন্ডিংটা না থাকে সেক্ষেত্রে হচ্ছে যে কাজ করাটা একটু ডিফিকাল্ট। আপনাদের গ্রুপে হচ্ছে অনেকে অনেক কিছু পারবে না, জানবে না। আপনারা সবাই নতুন। সো সবাইকে আমরা হেল্প করব। আপনি একটা জিনিস পারতেছেন না, আরেকটা আপু ভালো বুঝতেছে বা একটা ভাইয়া ভালো বুঝতেছে। হেল্প করবেন যে আপু আচ্ছা আপনি ধরেন আমার কথা আপনারা নাই বুঝতে পারেন। আমার কথা আমার যে ওয়েতে আমি বুঝাচ্ছি আপনারা নাই বুঝতে পারেন। বাট আপনার একটা কলিগ যদি ভালো বুঝে থাকে আপনি কলিগ এর থেকে হেল্প নেন। যে ভাই আপু আপনি কি বুঝছেন এটা ঠিক মতো? তাহলে আমার একটু বুঝান। শেষ। এভাবে করে বন্ডিং করেন। গ্রুপে টেক্সট করবেন আপনারা। শুধু যে অফিসের ওয়ার্কই করতে হবে কোনো না। এটা আপনাদের ধরা বাঁধা কোনো না যে আপনাদের শুধু এই কাজই করতে হবে। আপনারা গ্রুপে কথা বলেন, সবাই সবার সাথে পরিচিত হন। যে কে কি করতেছে, কার কি অবস্থা, কে কতটুকু ক্লায়েন্ট নিয়ে কাজ করলো, গল্প করবেন গ্রুপের ভিতরে। বন্ডিং বানাবেন। যত গল্প করবেন, যত কথা বলবেন তত বন্ডিং ভালো হবে। আর তত দেখা গেছে যে আপনারাই নিজের স্টুডেন্ট আরো গ্র্যাব করতে পারতেছেন। সো টিম বন্ডিং অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি নেক্সট যখন মিটিং ইনশাল্লাহ কল করব তখন যাতে দেখি সবার ভিতরে একটা বন্ডিং আছে। ঠিক আছে? এই জিনিসটা যাতে আমি পাই। আশা করি আজকের মিটিং এ আর কিছু কারো কোনো কোয়েশ্চেন নাই। আর যদি থাকে কোয়েশ্চেন করতে পারো তোমরা। আলভি, তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। আর এই তো আজকে আহ আমার মতে হচ্ছে আচ্ছা মাসুম ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আপনি জি বেঁচে আপু। আছেন? জি আছি আমি। কারণ ভাইয়াকে অনেকক্ষণ ধরে হচ্ছে যে ভাইয়া চুপ করে শুনতেছেন। আম, না না ইটস ওকে ভাইয়া। আহ আপনি হচ্ছে যে ভাইয়া আপনার কিছু যদি বলার থাকে বা সব ঠিকঠাক বলছি কিনা, ভুল হতে হ্যাঁ পারে হ্যাঁ, তো। যা যা বলছেন আপনি এ বিষয়ে আমার থেকে বেশি এক্সপার্ট, ঠিকঠাকই বলছেন। সবাই আপুর কথা শুনছেন, আর সবাই একটু অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন। কোনো যদি ইস্যু হয় গ্রুপে মেসেজ দিবেন। আর কিছু গ্রুপের লিংক আছে ওগুলা আমি গ্রুপে দিয়ে দিব, সবগুলা গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওই গ্রুপগুলাতে স্টুডেন্টদের যে গ্রুপগুলো আছে ফেসবুকে ওগুলো একটু এক্সপ্লোর করে দেখবেন কোন স্টুডেন্ট কিভাবে কি চাচ্ছে, বা ওখান থেকে আপনি কথা বলতে পারেন, ইউনিভার্সিটি সম্পর্কে ধারণা নিতে পারেন। তো হেল্পফুল হবে। আর আপু আমরা যদি একটা হইতেছে ওই যে একজন যে বললো ওদের যদি একটা রিটেন কিছু দেওয়া থাকে যেটা দেখে ওরা অনেক কিছু জানতে পারবে, এটা একটা গ্রুপ তৈরি করে সবাইকে দিয়ে দেই, ওদের জন্য একটু হেল্পফুল হবে। তো এটা নিয়ে আমরা বসবো। হ্যাঁ ওইটা আমরা গ্রুপে একটা দিয়ে দিব নে। আসলে কাউন্সিলিং ব্যাপারটা হচ্ছে যে মানে ওরা করতে করতে ইউজ টু হয়ে যাবে, হ্যাঁ তারপরে আমরা হচ্ছে একটা এরকম একটা ডেমো দিয়ে দিব নে। হ্যাঁ হ্যাঁ জালবি তুমি ওই যে ওই স্ক্রিপ্ট একটা শর্ট স্ক্রিপ্ট একটা জাস্ট করে দিও গ্রুপে। ওকে ওকে আচ্ছা। আর আজকে যদি ভাইয়া মাসুম ভাই আজকে যদি আর কিছু না বলা থাকে কারো তাহলে আমার মনে হয় মিটিংটা এখানে শেষ করা উচিত। Cause রাত হয়ে গেছে, সবাই তো ধরেন ডিনার করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যদি আর কারো কোনো কোশ্চেন আছে ফাইনাল? যদি আচ্ছা যদি না থাকে তাহলে আজকে আমরা এখানে শেষ করতেছি। আপনারা ওকে ভাইয়া দেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। ওকে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া।